রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন করে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে ইসলামী প্রজাতন্ত্র ভারী ও অনুতাপজনক জবাব দেবে বলে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মাজিদ ইবনুল রেজা। কাতারের বারজান গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত 54 জন আহত হয়েছেন এবং আরও 18 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক IRGC প্রধান মোহসেন রেজাই বলেছেন, 18 জুনের যুদ্ধবিরতি স্মারকের অধীনে লেবাননে ইসরায়েলের যে কোনো আগ্রাসন ও উত্তেজনামূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র দায়ী এবং সুইজারল্যান্ডের বোর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকৃত 4 পক্ষীয় আলোচনা বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইরানি গণমাধ্যম। নতুন করে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে ইসলামী প্রজাতন্ত্র ভারী ও অনুতাপজনক জবাব দেবে বলে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মাজিদ ইবনুল রেজা। রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসান ঘটানো ঐতিহাসিক সমঝোতা বাস্তবায়ন নিয়ে দুই নেতা আলোচনা করেন। 19 জুন চূড়ান্ত হওয়া এই চুক্তির পরও ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থান বজায় রেখেছে উল্লেখ করে ইবনুল রেজা বলেন, বিশ্বাসঘাতক শত্রুর উপর কখনোই আস্থা রাখা হয়নি। চুক্তির কোনো ধারা লঙ্ঘিত হলে কঠোর ও অনুতাপজনক জবাব দেওয়া হবে। তিনি যুদ্ধকালীন সমর্থন ও মধ্যস্থতার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান এবং বলেন, কঠিন সময়ে বন্ধুদের সংহতি ইরান কখনো ভুলবে না। একই সঙ্গে ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশর সহ মুসলিম দেশগুলোকে নিয়ে ইসলামী বিশ্বের আঞ্চলিক নিরাপত্তা বলয় গঠনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি। জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধকে আগ্রাসনের বিরুদ্ধে অটল শিলা হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তাদের সংগ্রাম ইতিহাসে লিপিবদ্ধ হবে। উভয় পক্ষ গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানায়। আসিফ ইসরায়েলকে ক্যান্সার সদৃশ টিউমার আখ্যা দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের মধ্যস্থতায় সম্পাদিত সমঝোতার মাধ্যমে ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের অবসান ঘটে। তবে সুইজারল্যান্ডে পরবর্তী আলোচনায় নতুন উত্তেজনা দেখা দেওয়ায় চূড়ান্ত সমাধানের পথ এখনো জটিল রয়ে গেছে। ইরান জোর দিয়ে বলেছে, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতেই হবে। কাতারের বারজান গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত 54 জন আহত হয়েছেন এবং আরও 18 জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রাস লাফান শিল্পাঞ্চলের একটি প্ল্যান্টে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহতদের সংখ্যা 54 জনে পৌঁছেছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, লেক উইয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং সিভিল ডিফেন্স বিভাগের সদস্যরা যৌথভাবে নিখোঁজ 18 জনের সন্ধানে ব্যাপক অভিযান চালাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ হিসেবে একটি কারিগরি দুর্ঘটনা বা প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ঘটনাটি সত্ত্বেও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিস্ফোরণের ফলে স্থাপনাটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বারজান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র কাতারের অভ্যন্তরীণ বাজারে গ্যাস সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই দুর্ঘটনা দেশটির জ্বালানি খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্ল্যান্টের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ শুরু করেছে। বিস্ফোরণের প্রভাব রাজধানী দোহা সহ আশেপাশের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে। দোহার একাধিক এলাকায় বাসিন্দারা রোববার সন্ধ্যায় অস্বাভাবিক কম্পন অনুভব করার কথা জানিয়েছেন, যা অনেকের কাছে ভূমিকম্পের মতো মনে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শক্তিশালী কম্পনের কথা উঠে এসেছে, যদিও কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আলাদা কোনো সতর্কতা জারি করেনি। এদিকে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত অংশে তল্লাশি অব্যাহত রেখেছে। নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধার
উদ্ধারের আশা নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কাতার সরকার পরিস্থিতির উপরে নিবিড় নজর রাখছে এবং উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক IRGC প্রধান মোহসেন রেজাই বলেছেন, 18 জুনের যুদ্ধবিরতি স্মারকের অধীনে লেবাননে ইসরায়েলের যে কোনো আগ্রাসন ও উত্তেজনামূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ইসরায়েলি কর্মকাণ্ডের পেছনে ওয়াশিংটনের সমর্থন ও দায় রয়েছে এবং এ কারণে যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে হবে। রেজাই বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে হওয়া সমঝোতার ভিত্তিতে লেবাননে জায়নবাদী শাসনের আগ্রাসন ও উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপের দায় যুক্তরাষ্ট্রের উপর বর্তায়। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হলে তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি সৃষ্টি হলে আমরা আমেরিকানদেরই জবাবদিহির মুখোমুখি করব। রেজাইর এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন অঞ্চল জুড়ে উত্তেজনা, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন এবং লেবাননকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তার বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইসরায়েলের পদক্ষেপকে তেহরান আলাদা কোনো বিষয় হিসেবে দেখছে না, বরং এর জন্য যুক্তরাষ্ট্রকেও সমানভাবে দায়ী মনে করছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন তেহরান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকৃত 4 পক্ষীয় আলোচনা বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে বলে স্থানীয় ইরানি গণমাধ্যমে উদ্ধৃত সূত্র জানিয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গঠিত এই কাঠামোতে ইরান, যুক্তরাষ্ট্র এবং 2 মধ্যস্থতাকারী দেশ অংশ নেয়, যেখানে পূর্বে স্বাক্ষরিত 14 দফা ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে 60 দিনের আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সূত্র অনুযায়ী বৈঠকটি স্থানীয় সময় দুপুর প্রায় 3টার দিকে শুরু হয় এবং প্রায় 1.5 ঘন্টা চলার পর কূটনৈতিক পরামর্শের জন্য অর্ধ ঘন্টার বিরতি নেওয়া হয়। এই সময় বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হুমকিমূলক ও অবমাননাকর মন্তব্যের পর ইরানি প্রতিনিধি দল 4 পক্ষীয় আলোচনায় পুনরায় অংশ নিতে অস্বীকৃতি জানায় বলে জানানো হয়। এরপরও কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে এবং পক্ষগুলোর মধ্যে বার্তা বিনিময় চালু থাকে, যদিও তা এখনো কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি। আলোচনার সময় ইরানি প্রতিনিধি দল সমঝোতা স্মারকের কিছু গুরুত্বপূর্ণ শর্তভঙ্গের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। বিশেষ করে একটি নির্দিষ্ট ধারার লঙ্ঘনের বিষয়টি তারা জোর দিয়ে তুলে ধরে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন, বিশেষ করে ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি এবং তেল রপ্তানির লাইসেন্স প্রদান দ্রুত করার দাবি জানায়। পারমাণবিক ইস্যুতে ইরান স্পষ্টভাবে জানায় যে তাদের মতে আলোচনা শুরু করার পূর্ব শর্ত হল স্মারকের 1, 4, 10 এবং 11 নম্বর ধারায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন। এ বিষয়ে অগ্রগতি না হলে পরবর্তী ধাপের আলোচনা শুরু করা সম্ভব নয় বলে ইরানি পক্ষ অবস্থান পুনর্ব্যক্ত করে। এদিকে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তান আলোচনা পুনরায় সক্রিয় করার চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। পুরো পরিস্থিতি এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও স্থায়ী সমাধানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সুইজারল্যান্ডে চলমান এই সংলাপ তাই আপাতত স্থগিত ও জটিল কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে রয়েছে। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, ইসরায়েলি আগ্রাসন তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরিস্থিতি নিজেদের অনুকূলে ঘোরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। তিনি দাবি করেন, লেবাননে চলমান সংঘাতে প্রতিরোধ শক্তি তাদের অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে এবং চাপ ও ধ্বংসযোগ্য সত্ত্বেও তারা ভেঙে পড়েনি। তিনি আরও উল্লেখ করেন, ডেভাউল্ট স্ট্র নামের প্রতিরক্ষামূলক অভিযানের সময় প্রায় 10,000 বিমান হামলা চালানো হয়েছে। এত ব্যাপক সামরিক আক্রমণ ও ক্ষয়ক্ষতির পরও প্রতিরোধ আন্দোলন টিকে আছে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, এই পরিস্থিতি প্রমাণ করে যে সামরিক চাপ দিয়ে প্রতিরোধকে দমিয়ে রাখা যায়নি। হিজবুল্লাহর অবস্থান সম্পর্কে তিনি বলেন, কোনো এমন সিজ ফায়ার বা যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয় যেখানে এক পক্ষ স্বাধীনভাবে সামরিক কার্যক্রম চালিয়ে যেতে পারে।
তার মতে প্রকৃত যুদ্ধবিরতি হতে হবে সম্পূর্ণ আগ্রাসন বন্ধের ভিত্তিতে, যেখানে আকাশ, স্থল ও সমুদ্রপথে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ থাকবে। তিনি আরও শর্ত দেন যে দখলকৃত এলাকায় কোনো স্থায়ী সামরিক উপস্থিতি রাখা যাবে না এবং যে কোনো ধরনের অগ্রগতি, ধ্বংস বা সামরিক অনুপ্রবেশ বন্ধ করতে হবে। পাশাপাশি ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের পথও নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন। আশুরা উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় কাউন্সিলে দেওয়া এই বক্তব্যে তিনি বলেন, এমন যুদ্ধবিরতি যা প্রতিপক্ষকে সামরিকভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয় সেটি আসলে আগ্রাসনেরই ধারাবাহিকতা। তাই এমন শর্তযুক্ত যুদ্ধবিরতি প্রতিরোধ আন্দোলন অতীতেও মেনে নেয়নি এবং ভবিষ্যতেও গ্রহণ করবে না। সব মিলিয়ে তার বক্তব্যে মূল জোর ছিল সম্পূর্ণ আগ্রাসন বন্ধ, দখলদারিত্বের অবসান এবং বাস্তব নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতার স্মারক দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে মতপার্থক্য ও ক্ষমতার ভারসাম্য নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হলেও তেহরানের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এই চুক্তিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছে। বিশেষ করে সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির শর্ত সাপেক্ষ সমর্থন দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী মহলকে নতুনভাবে সক্রিয় করে তুলেছে। আর প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও তার মিত্র মধ্যপন্থীরা চুক্তিটিকে কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। মার্চ মাসে আলী খামেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর মুস্তফা খামেনি জনসম্মুখে খুব কমই উপস্থিত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা নিয়ে তার অবস্থান একটি লিখিত বার্তার মাধ্যমে স্পষ্ট হয়েছে। ওই বার্তায় তিনি উল্লেখ করেন যে নীতিগতভাবে তিনি এই চুক্তির বিষয়ে ভিন্ন মত পোষণ করতেন। তবুও প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন চুক্তির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসাবে আলোচনার প্রক্রিয়া পরিচালনার অঙ্গীকার করেন, তিনি তখন এতে সম্মতি দেন। একই সঙ্গে তিনি শর্ত আরোপ করেন যে যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি উত্থাপন করে তাহলে ইরান কোনো অবস্থাতেই সেসব মেনে নেবে না। তিনি আরও স্পষ্ট করেন, আসন্ন সরাসরি আলোচনা শত্রুপক্ষের অবস্থান গ্রহণের সমতুল্য নয় এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করা হবে না। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী খামেনি আরও শর্ত দিয়েছেন যে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের অন্তত 3/4, যার মধ্যে সামরিক কমান্ডাররাও রয়েছেন, তাদের সমর্থন ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে না। যদিও অধিকাংশ সদস্য চুক্তির পক্ষে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে ভোটাভুটির পূর্ণাঙ্গ বিবরণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করে সর্বোচ্চ নেতাকে আশ্বস্ত করেছে যে তারা ইরানি জনগণের অধিকার ও প্রতিরোধ অক্ষ বা রেজিস্ট্যান্স ফ্রন্টের স্বার্থ রক্ষা করেই আলোচনার পথ অনুসরণ করবে। পরিষদের ভাষ্যমতে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থাহীনতা সম্পূর্ণ এবং ওয়াশিংটন যদি কোনো শর্ত ভঙ্গ করে তবে ইরানের কাছে পূর্ব নির্ধারিত পাল্টা পদক্ষেপ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নেতাদের স্মৃতিকে সম্মান জানিয়ে তারা দাবি করেছেন যে দেশের মর্যাদা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রেখেই শান্তির উদ্যোগ এগিয়ে নেওয়া হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সমঝোতা স্মারকটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে এটি এমন একটি শক্তিশালী ইরানের বার্তা যা পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই দলিল এমন একটি জাতির কণ্ঠস্বর যারা কোনো ধরনের হুমকি বা চাপের বিনিময়ে নিজেদের স্বাধীনতা ও মর্যাদা বিক্রি করেনি। তার বক্তব্যে স্পষ্ট যে মধ্যপন্থী শিবির এই চুক্তিকে আত্মসমর্পণ নয় বরং কৌশলগত কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করতে চাইছে। সংসদের স্পিকার এবং আলোচনার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ বাকের গালিবাফও সর্বোচ্চ নেতার বার্তাকে দূরদর্শী, প্রজ্ঞাপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে অর্জিত সুবিধাগুলোকে আলোচনার টেবিলে রূপান্তরিত করাই এই চুক্তির মূল লক্ষ্য। তবে তার মতে এটি একটি দীর্ঘ ও জটিল যাত্রার সূচনা মাত্র। গালিবাফ নিজেকে যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনের নেতৃত্বদাতা হিসেবেও তুলে ধরেছেন। তিনি স্পষ্ট ভাষায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দাবি করে বলেন, তিনি এমন এক ব্যক্তি নন যিনি নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করবেন। অর্থনৈতিক চাপ থেকে জনগণকে মুক্ত করতে এবং রাষ্ট্রের কাঠামোগত সংকট মোকাবেলা করতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তবে কট্টরপন্থী ও রক্ষণশীল মহলে
এই সমঝোতা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করা ইরানের দীর্ঘদিনের আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তারা মনে করে যুদ্ধ যে কোনো সময় পুনরায় শুরু হতে পারে, তাই আলোচনার মাধ্যমে কোনো ছাড় দেয়া উচিত নয়। কট্টরপন্থীরা বিশেষ করে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তাদের মতে আলোচনায় এই কৌশলগত জলপথের বিষয়ে ইরানের দাবি নিশ্চিত না হয় তাহলে আলোচনার টেবিল ত্যাগ করা উচিত। যুদ্ধ চলাকালীন সময়ে ইরানের বিভিন্ন শহরে যে রাষ্ট্র সমর্থিত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে প্রেসিডেন্ট পেজিশকিয়ান, স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে সরাসরি সমালোচনা দেখা গেছে। কট্টরপন্থীরা এই তিন নেতাকে এমন একটি মধ্যপন্থী গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে দেখছে যারা যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ছাড় দিতে প্রস্তুত। রাজধানী তেহরানের নিকটবর্তী শহর শাহরেইতে অনুষ্ঠিত এক সমাবেশে ধর্মীয় শোকগাথা পাঠক মোহাম্মদ আলী বাকশি প্রকাশ্যে প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলেন, সর্বোচ্চ নেতার শর্ত বাস্তবায়িত না হলে তারাই প্রেসিডেন্টকে কঠিন পরিস্থিতির মুখে ফেলবেন। এই বক্তব্যের পর প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক কর্মকর্তা মেহদি তাবাতাবাই বাকশি ও তার মতো অন্যান্য উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং তাদের সন্দেহজনক উপাদান বলে অভিহিত করেন। কট্টরপন্থী সংসদ সদস্যদের একটি অংশ দাবি করছে যুদ্ধ শুরুর পর থেকে সীমিত কার্যক্রমে থাকা পার্লামেন্টকে পুরোপুরি চালু করতে হবে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যে কোনো চুক্তি সংসদে পর্যালোচনা ও প্রয়োজনে বাতিল করা যায়। অতি রক্ষণশীল শহর কোমের প্রতিনিধি মোহাম্মদ মান্নান রাইসি সামাজিক মাধ্যমে লিখেছেন, সংসদ খুলে দিতে হবে কারণ সর্বোচ্চ নেতা একা হয়ে পড়েছেন। তার বক্তব্যে কট্টরপন্থী মহলের উদ্বেগ ও সন্দেহের প্রতিফলন দেখা যায়। উত্তর পূর্বাঞ্চলে পবিত্র শিয়া শহর মাশহাদের প্রভাবশালী জুমার খতিব এবং সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ আহমদ আল মোলহদা আরও কঠোর ভাষায় যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকার সঙ্গে ইরানের লড়াই শেষ হয়ে যায়নি। গত 7 দশকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নানা অপরাধ, অবিচার ও হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেই ইতিহাস ভুলে যাওয়া সম্ভব নয়। তার মতে কয়েকজন শত্রুকে হত্যা করলেই শহীদ নেতাদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে না। এই বক্তব্য কট্টরপন্থী ধর্মীয় নেতৃত্বের মানসিকতা ও প্রতিরোধমুখী দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। ইরানের সংবাদপত্রগুলোতেও এই বিভক্তির প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে। রক্ষণশীল পত্রিকাগুলো সর্বোচ্চ নেতার অনুমোদনের কথা উল্লেখ করলেও বারবার জোর দিয়েছেন যে এই অনুমোদন শর্ত সাপেক্ষ এবং প্রকৃত শান্তি প্রতিষ্ঠার পথ এখনো দীর্ঘ ও কঠিন। অন্যদিকে সংস্কারপন্থী দৈনিক এতেমাদ সমঝোতা স্মারককে বিজয়ের দলিল হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে এই চুক্তি ইরানের কূটনৈতিক সাফল্যের প্রতীক এবং যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সব মিলিয়ে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে ইরানের রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে 3 ভাগে বিভক্ত। সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি সতর্ক ও শর্ত সাপেক্ষ সমর্থনের অবস্থানে রয়েছেন। প্রেসিডেন্ট পেজিশকিয়ান ও তার মধ্যপন্থী মিত্ররা এটিকে অর্থনৈতিক পুনরুদ্ধার ও কূটনৈতিক অগ্রগতির সুযোগ হিসেবে দেখছেন, আর কট্টরপন্থীরা এটিকে সম্ভাব্য আত্মসমর্পণের পথ মনে করে তীব্র বিরোধিতা করছে। ফলে ভবিষ্যতের সরাসরি আলোচনা শুধু ওয়াশিংটনের সঙ্গে নয়, তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য ও আদর্শিক দ্বন্দ্বের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে থাকবে। এই দ্বন্দ্বের ফলাফলই নির্ধারণ করবে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থায়ী শান্তির পথে এগোবে নাকি আরও নতুন সংঘাতের দিকে ফিরে যাবে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শতাধিক দিনের যুদ্ধের পর একটি সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত কূটনৈতিক ঘটনায় পরিণত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে জানান, এমন বহু মুহূর্ত ছিল যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, কিন্তু প্রতিবারই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, আসিম মনির দিন রাত এক করে যুদ্ধের আগুন নেভানোর জন্য কাজ করেছেন এবং কখনোই আলোচনার পথ থেকে সরে আসেননি। যদি এই প্রচেষ্টা অব্যাহত না থাকতো তাহলে শান্তির সম্ভাবনা ধ্বংস হয়ে যেত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শাহবাজ শরীফের এই বক্তব্য প্রথমবারের মতো পর্দার আড়ালে চলা দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার কিছু দিক প্রকাশ করে। গত 3 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ
ইরান ও লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটায় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করে। এই পরিস্থিতিতে পাকিস্তান এমন একটি মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভূত হয় যাকে উভয় পক্ষই গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করেছিল। প্রধানমন্ত্রী তার ভাষণে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি এবং তার দলকে অক্লান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে কাতার, সৌদি আরব, তুরস্ক এবং চীনের নেতাদের অবদানেরও প্রশংসা করেন। সোমবার ভোরে শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রথম এই সমঝোতার খবর প্রকাশ করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী 14 দফার সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র আগামী 30 দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ তুলে নেবে এবং সীমান্তবর্তী এলাকায় মোতায়েনকৃত সেনা প্রত্যাহার করবে। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালী পুনরায় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত হবে। চুক্তির আওতায় ইরানের প্রায় $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ ধাপে ধাপে মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী 60 দিনে উভয় পক্ষ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টি আপাতত আলোচনার এজেন্ডা থেকে সরিয়ে রাখা হয়েছে। এই আলোচনা পরিচালিত হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে, যিনি যুদ্ধের প্রথম দিন 28 ফেব্রুয়ারি নিহত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হন। শাহবাজ শরীফ তার বক্তব্যে মুজতবা খামেনির বিচক্ষণতা, ধৈর্য এবং সংকট মোকাবেলার সক্ষমতার প্রশংসা করেন। পাকিস্তানের মধ্যস্থতার পথ মোটেই সহজ ছিল না। 8 এপ্রিল আসিম মনির যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক জরুরি যোগাযোগের মাধ্যমে একটি যুদ্ধবিরতি কার্যকর করতে সক্ষম হন। তখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছিলেন। পাকিস্তানের উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে শাহবাজ শরীফ ও আসিম মনিরের ব্যক্তিগত অনুরোধে ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। এরপর 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অংশগ্রহণ করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটাই ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ। যদিও সেই বৈঠক কোনো চূড়ান্ত ফল ছাড়াই শেষ হয়, পাকিস্তান হাল ছাড়েনি। পরবর্তী কয়েক সপ্তাহে আনুষ্ঠানিক মুখোমুখি আলোচনা বন্ধ থাকলেও পাকিস্তানি কর্মকর্তারা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। সাবেক পাকিস্তানি কূটনীতিক জওহর সালিমের মতে এটি ছিল এমন একটি কূটনৈতিক প্রচেষ্টা যেখানে ধৈর্য এবং আস্থার ভিত্তিতে ধীরে ধীরে অচল অবস্থা দূর করা হয়েছে। তার মতে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি ছিল উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্যতা এবং একজন নিরপেক্ষ বন্ধু হিসেবে বিশ্বাসযোগ্যতা। পাকিস্তান তার দীর্ঘদিনের সম্পর্ক এবং নিরপেক্ষ অবস্থানের কারণে এই জটিল ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। তবে পাকিস্তান একা কাজ করেনি। 31 মার্চ পাকিস্তান ও চীন যৌথভাবে একটি 5 দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করে। চীনের জন্য এই যুদ্ধ বন্ধ হওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় তাদের তেল ও গ্যাস আমদানির উপর গুরুতর প্রভাব পড়ছিল। মে মাসে আসিম মনির দ্বিতীয়বারের মতো তেহরান সফর করেন এবং তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একাধিকবার ইসলামাবাদ সফর করেন এবং আসিম মনির ও শাহবাজ শরীফের সঙ্গে পৃথক বৈঠক করেন। এক পর্যায়ে তিনি স্পষ্টভাবে বলেন যে কাঙ্ক্ষিত ফল অর্জিত না হওয়া পর্যন্ত ইরান ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। সমঝোতার চূড়ান্ত পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরও বেড়ে যায়। শনিবার ইসহাক দার সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান আল সৌদ পাকিস্তানের ধারাবাহিক এবং আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। একই দিনে শাহবাজ শরীফ ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত সমঝোতা পাঠে সম্মত হয়েছে এবং শান্তি কখনো এতটা কাছাকাছি ছিল না। তবে শেষ মুহূর্তেও অনিশ্চয়তা কাটেনি। এরই মধ্যে রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রের আদৌ ইচ্ছা বা সক্ষমতা আছে কিনা নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের। তবুও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দেন। পাকিস্তানি কর্মকর্তারা শেষ মুহূর্তে আলোচনার বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে ঠিক কিভাবে চুক্তি ভেঙে পড়ার শঙ্কা কাটিয়ে শেষ
পর্যন্ত সমঝোতা সম্ভব হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে জানা গেছে চূড়ান্ত সমঝোতা হওয়ার কিছুক্ষণ পরেই শাহবাজ শরীফ এক্সে ঘোষণা দেন এবং কয়েক মিনিটের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প তা নিশ্চিত করেন। জাতীয় পরিষদে ভাষণ দিতে গিয়ে শাহবাজ শরীফ বলেন, বহু দেশ কয়েক দশক ধরে যে মর্যাদা ও সম্মান অর্জনের চেষ্টা করেছে, পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে সেই স্বীকৃতি অর্জন করেছে। তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে ইসলামাবাদ এই মধ্যস্থতাকে কেবল একটি কূটনৈতিক সাফল্য হিসেবে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের নতুন ভূমিকা প্রতিষ্ঠার সুযোগ হিসেবেও দেখছে। দীর্ঘদিন ধরে আঞ্চলিক শক্তির ছায়ায় থাকা দেশটি এবার এমন একটি সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার উপরও গভীর প্রভাব ফেলেছে। ফলে এই সমঝোতা সফলভাবে বাস্তবায়িত হলে পাকিস্তানের জন্য এটি হতে পারে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।